অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 2024 জানুয়ারিতেই বাঙালি তার বহুকাঙ্ক্ষিত সুখবর কি পেতে চলেছে, সেরকমই ইঙ্গিত আসছে কলকাতার হাইকোর্ট থেকে। আপনারা ইতিমধ্যে প্রত্যেকেই জেনে গেছেন যে গতকাল কলকাতা হাইকোর্টের 24 নম্বর ঘরে বিচারপতি জাস্টিস অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার একটি শুনানি হয়েছে এবং শুনানির কি বিষয়বস্তু তা কেউই স্পষ্টভাবে বলতে পারবে না এবং যারা সেই শুনানিতে উপস্থিত ছিলেন তারাও কেউ মিডিয়ায় বাইট দিয়ে জানাচ্ছে না। এর পাশাপাশি লক্ষ্য করা গেছে সেই বহুচর্চিত কণ্ঠ অর্থাৎ কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠের জন্য 5G অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাকে এসএসকেএম থেকে জোকা ইএসআই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সম্ভবত এই প্রতিবেদন যখন তৈরি করছি তার ভয়েস টেস্টের জন্য নথি নিয়ে নেওয়া হয়েছে। এর পাশাপাশি কলকাতা হাইকোর্ট এদিন আরও একটি অবজারভেশন জানিয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দীর্ঘ 10 বছরের চুরির যে তালিকা তা বোধহয় প্রকাশ করে দিতে চলেছেন। কি না, আপনারা সকলেই জানেন 2014 সালের টেটের পরীক্ষা হয়েছিল 2015 এবং তার রেজাল্ট বেরিয়েছিল 2016 সালে। সেখান থেকেই নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছিল। 2017 জানুয়ারিতে প্রায় 42,000 নিয়োগ দেওয়া হয়েছিল। এদিকে এই নিয়োগ প্রক্রিয়ায় যে ওএমআর সিট, সেই ওএমআর সিট কোনো রকম পারমিশন ছাড়া, অর্থাৎ সকলেই জানেন যে কোনো পরীক্ষার ওএমআর সিট স্কুল সার্ভিস কমিশনই হোক বা রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদই হোক, সেটিকে 7 বছর সংরক্ষণ করতে হয়। কিন্তু এখানে দেখা গেছে ওএমআর সিটকে তো সংরক্ষণ করাই হয়নি, পাশাপাশি কোনো র্যাঙ্ক বা প্যানেল না তৈরি করেই নিয়োগপত্র দেওয়া হয়েছে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন নির্দেশ দিয়েছিলেন যে প্যানেল প্রকাশের, সেক্ষেত্রে দেখা গেছে বোর্ড সেই প্যানেল প্রকাশের অর্ডারকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়। যদিও সেখানে পরবর্তী সময় ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় না, প্যানেল প্রকাশ করতে হবে, কারণ যেহেতু 42,000 জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে তার তো একটা তালিকা থাকবে, কিন্তু যা বাস্তব কথা যে কোনো তালিকাই নেই। এর পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন আগামী 16 তারিখের মধ্যে বোর্ডকে প্যানেল প্রকাশ করতেই হবে, অর্থাৎ এই প্যানেল প্রকাশের মাধ্যমে আবার যে জোর জোচ্চর ধরা পড়বে এ কথা বলার অপেক্ষা রাখে না। এদিকে গতকাল যখন কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে এসএসকেএম হসপিটাল থেকে ইএসআই জোকা হসপিটালে নিয়ে আসার তোড়জোড় চলছিল, ঠিক তখনই কালীঘাটের দুটি বাড়িকে অ্যাটাচ করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি। এই দুটি বাড়ির মালিক যেটা শোনা যাচ্ছে, একজন হলেন অমিত বন্দ্যোপাধ্যায়, যিনি সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিতা, আর আরেকজন হলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এদিন আদালতে যেটা জানিয়েছে, মানে কি জানিয়েছে সেটা তো বাইরে আসেনি, কিন্তু যেটুকু জানা গেছে যে নতুন করে ইডি জানিয়েছে আরও 8টি সম্পত্তি তারা বাজেয়াপ্ত করতে চলেছে এবং একটি বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ দিয়েছে। যদিও এ বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্যসূত্র কারো কাছেই নেই। এটি সম্ভবত কোনো আইনজীবী মারফত লিক হয়েছে সেটুকুই, কিন্তু কেউ কোনো মিডিয়া বাইট দিচ্ছে না, সেটুকু সংবাদই আপনাদের কাছে প্রতিবেদন করে জানানো হচ্ছে। কারণ গতকাল কলকাতা হাইকোর্টে কি হয়েছে সে বিষয়টি প্রকাশ্যে আসেনি। এরপর আগামীকাল অর্থাৎ আজকে দুপুরে আবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রুদ্ধদ্বার শুনানি। তাই বলার অপেক্ষা রাখে না যে নিয়োগ দুর্নীতির তদন্তের যেমন জবনিকা আসবে, তেমন নিয়োগ দুর্নীতির মূল মাথা সেই এবি হয়তো গ্রেপ্তার হতে পারে। কে এই এবি সেটা আমাদের জানা নেই। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে পথে চলা শুরু করেছিলেন সেই পথে চলেই বিচারপতি অমৃতা সিনহা এই নিয়োগ দুর্নীতির সমস্ত রহস্য উন্মোচন করে
এবং দুর্নীতিকে দিনের আলোর সামনে আসতে চলেছেন। আর 1 পয়সার দুর্নীতি হয়নি বলে যে দাবি করেছিল তাকে আর দিনের আলোয় দেখা যাচ্ছে না। দর্শক, আপনাদের যদি কিছু কমেন্ট করার থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। অপেক্ষা করছি আগামী প্রতিবেদনে নতুন কোনো তথ্য নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ সো মাচ।